আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি উষামা অন্তু। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি, পরামর্শ দিতে ঢাকায় ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। প্রশ্নবিদ্ধ উপজেলা নির্বাচন দেখতে চায় না কমিশন, কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি। এবং সিরাজগঞ্জে গড়ে উঠছে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল, আগামী বছরের মাঝামাঝিতে প্লট বরাদ্দ। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এদিকে বঙ্গবন্ধু মেডিকেলে ওবায়দুল কাদেরকে পরীক্ষা নিরীক্ষা করছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠি। শফিকুল ইসলাম শামীমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন রাজীব সাহা। বঙ্গবন্ধু মেডিকেলের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি আছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাকে দেয়া হচ্ছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস। রোববার এনজিওগ্রামে তার হৃৎপিণ্ডে 3টি ব্লক ধরা পড়লে স্টেন্টিংয়ের মাধ্যমে একটি রিং পরান চিকিৎসকরা। এরপর থেকে সময়ের সাথে সাথে ওবায়দুল কাদেরের অবস্থার কিছুটা উন্নতি হয়। তাকে দেখতে এসে বঙ্গবন্ধু মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এরপর তিনি সাংবাদিকদের জানান তার অবস্থার উন্নতি হচ্ছে। সর্বোচ্চ চিকিৎসা এখানে সেবা দেওয়া হচ্ছে। আমাদের সকল বিশেষজ্ঞ ডাক্তাররা এখানে আছেন, তারা সকলে মিলেই চেষ্টা করছেন। আমরা আশা করি যে রোগী যেভাবে দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন, আমরা খুব দ্রুত উনি সুস্থ হবেন বলে আমাদের সকলের প্রত্যাশা। তবে সংকট এখনও পুরোপুরি না কাটায় তার চিকিৎসার জন্য সিঙ্গাপুর ও ভারতের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসেছেন। ভারত থেকে দেবী শেঠি প্রখ্যাত চিকিৎসক উনিও আসবেন। সকলের সঙ্গে বসে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবেন পরবর্তী করণীয় কি আছে। রোববার সকালে বুকে ব্যথা হলে ওবায়দুল কাদেরকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। এরপর থেকেই তিনি রয়েছেন চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে। রাজীব সাহা, এটিএন বাংলা। এই মুহূর্তে বঙ্গবন্ধু মেডিকেলে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন কেমন আছেন? উষামা অন্তু, আপনাকে ধন্যবাদ। আমরা কিন্তু সকাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি এবং আপনারা এরই মধ্যে জেনেছেন যে আওয়ামী লীগের একাধিক নেতা কিন্তু আজকেও তার সাথে তাকে দেখতে হাসপাতালে এসেছেন এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে চিকিৎসকদের মতে সেই অবস্থার উন্নতি হলেও তাকে কিন্তু অন্যত্র নেওয়া, সিঙ্গাপুরে নেওয়ার যেহেতু কথা ছিল, সেই সিঙ্গাপুরে নেওয়ার মতো অবস্থা কিন্তু এখনো তৈরি হয়নি। যেহেতু এয়ার অ্যাম্বুলেন্সে কোনো আইসিইউর ব্যবস্থা না থাকার কারণে 4 ঘন্টা ফ্লাই করে তাকে সিঙ্গাপুরে নেওয়ার মতো শারীরিক অবস্থা না থাকার কারণে মূলত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার যে চিকিৎসা সেটি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেটি রাতেই সেই সিদ্ধান্তের কথা জানিয়েছে চিকিৎসকরা। আর আপনারা এরই মধ্যে জেনেছেন যে উপমহাদেশের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি তিনি এরই মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন এবং তিনি এখন ওবায়দুল কাদেরকে দেখছেন এবং দেখার পরে উপাচার্যের সাথে এই কনফারেন্স রুমে আমরা এখন অবস্থান করছি। গণমাধ্যম কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এখানে ব্রিফ করার কথা রয়েছে তার সার্বিক পরিস্থিতি নিয়ে। অর্থাৎ আসলে আমরা এখন পর্যন্ত কিন্তু আজকে চিকিৎসকদের মুখ থেকে সরাসরি কোনো তথ্য পাইনি এবং সেই তথ্য দেওয়ার জন্যই তারা গণমাধ্যমের মুখোমুখি হবেন এবং সেটি একটাই ব্রিফ করার কথা থাকলেও বিষয়টি আসার কারণেই সেটি পিছিয়ে দেওয়া হয়েছে এবং হয়তোবা আর কিছুক্ষণের মধ্যে সেই ব্রিফ করে তার সার্বিক যে পরিস্থিতির সর্বশেষ অবস্থা সেটি আমাদেরকে জানানো হবে। আরেকটি বিষয় হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটকে কিন্তু আজকে বেশ কড়াকড়ি রয়েছে, অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচুর সদস্য এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে। যেহেতু দর্শনার্থীদের ভিড় গতকালকে বেশি ছিল, এ কারণে কিন্তু অন্যান্য রোগীদেরও যে চিকিৎসা সেবা সেটি ব্যাহত হচ্ছিল, সেই চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয় সেজন্য দর্শনার্থীদের এবং দলীয় নেতাকর্মীদের কিন্তু প্রবেশাধিকারে অনেকটাই কড়াকড়ি আরোপ করা হয়েছে। আর সব মিলিয়ে বলা চলে যে আসলে নেতাকর্মী সহ তারপরও যারা দেশবাসী রয়েছেন তারাও অবস্থান করছেন একটু দূরত্বে এবং তারাও প্রত্যাশা করছেন যে দ্রুত আরোগ্য লাভ করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। পরবর্তীতে আমরা অন্য কোনো তথ্য থাকলে জানানোর চেষ্টা করব। সুমন্ত। শামীম, আপনাকে ধন্যবাদ।
দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দিয়েছে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও জানান, ওই দিন বেলা 11টা থেকে 1 ঘণ্টা চলবে এই কর্মসূচি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে তিনি গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। আমরা প্রতিদিন নানাভাবে আহ্বান এবং দাবি করে আসছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার পছন্দ মতো বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা করুন, তাকে জামিনে মুক্তি দিন। জেলে নেওয়ার পর থেকে তিনি প্রচণ্ড অসুস্থ, দেশবাসী জানেন তিনি হাঁটতে পারছেন না, পা ফুলে গেছে, হাত অবশ। তাহলে গুরুতর অসুস্থ নন দেশনেত্রী বেগম খালেদা জিয়া? তার প্রতি এই অমানবিকতা কেন? বিএনপি আগামী 6 মার্চ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার সুচিকিৎসার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিতে আবারও আহ্বান জানালেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ভোটে নির্বাচিত হয়েও শপথ না নেওয়া জনগণের সাথে প্রতারণার শামিল। রাজধানীতে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি। আপনাদের একমাত্র পদ আছে পার্লামেন্টে এসে কথা বলা, এটা আপনারা বলেন, আমাদের কঠোর সমালোচনা করেন, ভুল ত্রুটি ধরিয়ে দেন, নির্বাচন থেকে সরে যাবেন, পার্লামেন্ট থেকে সরে যাবেন, কোথায় রাজনীতি করবেন আপনারা বলেন? জনগণের ভোটও থাকবেন না, সংসদে কথা বলবেন না, ঘরের মধ্যে প্রেস ব্রিফিং করবেন, তা তো হয় না। এটা মানুষের আরও আস্থাহীনতা বৃদ্ধি পাচ্ছে আপনাদের জন্য। উপজেলা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ দেখতে চায় না নির্বাচন কমিশন। এজন্য কমিশন কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও নির্ভরযোগ্য হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। ইসি কর্মকর্তাদের দুদিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি আরও বলেন, এর আগে নির্বাচনে হুমকি থাকলেও অনেক কর্মকর্তা তা কমিশনকে জানাননি। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। 10 মার্চ থেকে শুরু হচ্ছে পঞ্চম উপজেলা নির্বাচন। নির্বাচন অনুষ্ঠানে এরই মধ্যে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার আগারগাঁয়ে নির্বাচন কমিশন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার জানান, কমিশন অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। উপজেলা নির্বাচনে নির্বাচনী কর্মকর্তাদের কোনো সমস্যা হলে তা ইসিকে জানানোর পরামর্শ দেন সিএসি। আমি এখনো বিশ্বাস করি সেই দৃঢ়তা নিয়ে এখন পর্যন্ত সকলে প্রস্তুত হতে পারেননি। বিশেষভাবে কোনো কর্মকর্তাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করি যে নির্বাচনের অবস্থায় তোমাদের প্রস্তুতি কীরকম, কেমন হবে, কোনো থ্রেট আছে কিনা এবং পরিকল্পনা আছে কিনা, কিন্তু কেউই আমাকে থ্রেটের কথা বলে নাই। শুধু বলছে, স্যার আমরা সুষ্ঠু নির্বাচন করব, ভালো নির্বাচন করব। কিন্তু কোথাও কোথাও দেখা গেছে কোনো ক্ষেত্রে যেরকম তারা বলেছে সেরকম নির্বাচন হয়নি। নির্বাচন কমিশন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় সিএসি বলেন, প্রশাসন ও কমিশন কর্মকর্তারা নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করে আসছেন। ইসি চায় ভবিষ্যতে নির্বাচনের সামগ্রিক দায়িত্ব নির্বাচন কমিশনের কর্মকর্তারাই পালন করবে। এবছরে আমরা অনেক জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসারের দায়িত্ব দিয়েছি। তারা যেখানে দায়িত্ব পেয়েছেন তাদের হাতে নির্বাচন কোনো রকমের প্রশ্নবিদ্ধ হোক, এবং তা যদি হয় তাহলে ভবিষ্যতে মনে করব যে আপনাদের হাতেও নির্বাচন নিরাপদ হবে না। কমিশন আশা করে পঞ্চম উপজেলা নির্বাচনের ফলাফল আগের চেয়ে দ্রুত জানানো সম্ভব হবে। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জে গড়ে উঠছে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল। এরই মধ্যে শুরু হয়েছে অঞ্চলটির নির্মাণ প্রক্রিয়া। জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক দেয়া সহ শুরু হয়েছে তাদের পুনর্বাসন। নির্ধারিত সময়ের আগেই আগামী বছরের মাঝামাঝিতে শিল্প উদ্যোক্তাদের মাঝে প্লট বরাদ্দ দেয়া সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব সাহা।
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন ও বেলকুচি উপজেলার বেলছুটি ও বড়বেড়া খুরুয়া মৌজার 1041 একর জমির উপর গড়ে উঠছে সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেড। এখন চলছে মাটি ভরাট ও রাস্তা তৈরির কাজ। গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামোগত সুবিধার পাশাপাশি জল, স্থল এবং রেলপথে উৎপাদিত পণ্য সরবরাহের যাবতীয় সুযোগ সুবিধা থাকছে। আধুনিক সুযোগ সুবিধা থাকায় দেশি বিদেশি শিল্প মালিকদের উদ্যোগে 400 ভারী শিল্প কারখানা নির্মাণের পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। এটা পুরোদমে চালু হলে প্রায় 5 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে জানায় ইকোনমিক জোন কর্তৃপক্ষ। যারা শিক্ষিত বেকার তাদেরকে যেন চাকরির ক্ষেত্রে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়। এবছর 2019 থেকে শুরু করে 20-21 জুন পর্যন্ত আমরা এটা আশা করি কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ, এবং সবাইকে প্লট হস্তান্তর করতে পারবো। এখানে গার্মেন্টস, স্পিনিং, গ্লাস ওয়্যার সহ বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা দেশের অর্থনীতির চাকায় গতি বাড়াবে বলে আশা কর্তৃপক্ষের। গ্রামকে যে শহর করার মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টা, সেখানে আমাদের একটা বড় ভূমিকা থাকবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আমাদের সিরাজগঞ্জ ইকোনমিক জোনের বিরাট একটা ভূমিকা থাকবে। এদিকে ইকোনমিক জোনের আওতায় জমির মালিকদের মাঝে চেক প্রদান করা সহ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রকল্পেরও কাজ শুরু হয়েছে। আমাদের জমির জন্য টাকা দিয়েছে, আমরা টাকা পাইছি। জমির কাগজপত্র এবং অন্যান্য দলিল ডকুমেন্ট দেখে আমরা ইতিমধ্যে প্রায় 21 কোটি টাকা বিতরণ করেছি এবং 216 জন ক্ষতিপূরণ বা ক্ষতিগ্রস্ত যারা হয়েছিলেন সেরকম 216 জন এই চেক পাবেন। এই অর্থনৈতিক অঞ্চলের কাজের অগ্রগতি দেখে কর্মসংস্থান ও এলাকার উন্নয়নে আশাবাদী সিরাজগঞ্জবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার জানাবো শেয়ার বাজারের খবর। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং লিন্ডে বিডির পরিচালনা পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে বিকেল 3:30টায়। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং দুপুর 2:31 লিন্ডে বিডির সভা শুরু হবে। পৃথক সভায় উভয় কোম্পানির 31 ডিসেম্বর 2018 সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর প্যারামাউন্ট ইন্স্যুরেন্স 10% বোনাস এবং লিন্ডে বিডি 340% নগদ লভ্যাংশ দিয়েছিল। বিএসইসির বর্ধিত সময় পার হতে চললেও এখনও স্ট্র্যাটেজিক পার্টনার খুঁজে পায়নি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এ কারণে কৌশলগত বিনিয়োগকারী নির্বাচনে আবারও 1 বছর সময় চেয়েছে সিইসি। এই সংক্রান্ত একটি আবেদন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে পাঠানো হয়েছে। সিএসসি কর্মকর্তারা বলছেন ইতোমধ্যে বেশ কয়েকটি কোম্পানি এবং বিভিন্ন স্টক এক্সচেঞ্জ সিএসইতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। প্রতিষ্ঠানগুলো বর্তমানে সিএসইতে তাদের ব্যবসায়িক পরিবেশের মূল্যায়ন করছে। এর মধ্যে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সিএসইতে ব্রোকারের কর্মক্ষমতা বিকাশের নীতি চেয়েছে, যা এখনও সমাধান করা হয়নি। এ কারণে কিছুটা সময়ের প্রয়োজন। কৌশলগত বিনিয়োগকারী বাছাইয়ে সিএসইকে দেওয়ার সময় সীমা আগামী 8 মার্চ শেষ হচ্ছে। মুন্নু সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। গত 5 ফেব্রুয়ারি কোম্পানির শেয়ার দর ছিল 310 টাকা 50 পয়সা। গতকাল 441 টাকা 30 পয়সায় কোম্পানির শেয়ার লেনদেন হয়। মাত্র 16 কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 130 টাকা 80 পয়সা। এর কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। আজ ডিএসইতে 445 টাকা 10 পয়সা পর্যন্ত শেয়ারটির দর ওঠে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আমন মৌসুম শেষ হলেও ধান বিক্রি করতে না পারায় দুশ্চিন্তায় বরগুনার কৃষকরা। মোকামে গেল বছরের ধান থাকায় ব্যবসায়ীরা এবার ধান কিনতে আগ্রহী নন। এই অবস্থায় ন্যায্য মূল্য পাওয়া তো দূরের কথা, বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করছেন হতাশাগ্রস্ত কৃষকরা। বরগুনা প্রতিনিধি মোস্তফা কাদেরের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইফা। অনুকূল আবহাওয়া আর বীজ, সার ও কীটনাশক সহজলভ্য হওয়ায় এবছর আমনের বাম্পার ফলন হয় বরগুনায়। জেলার কৃষকরাও সোনালী দিনের স্বপ্ন বুনছিলেন। তবে ফলন আশানুরূপ হলেও দুশ্চিন্তার ছাপ এখন তাদের চোখে মুখে। কারণ মৌসুম শেষ হলেও বাজারে ক্রেতা নেই আমন ধানের। ফলে লাভ তো দূরে থাক, উৎপাদন খরচ ওঠাতে কম দামেই ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। 500 টাকা থেকে 550 টাকা মন বলে, তাতে আমার খরচ 150 টাকা আরো লসে আছি আমি। যাদের কাছে ধান বিক্রি করবো তারা গেলেই কয় ধান কিনে না মহাজন, আমরাও কিনতে পারতেছি না। যার কারণে একটা বস্তা চাইলে বস্তাও দেয় না। সরকারের কিনে চাউলের দাম আবার কমে, এই জন্য তারা কেউ রাহাই করে না। এই অবস্থায় পাইকার ও আড়তদাররা বলছেন গেল বছরে কেনা ধান এখনো বিক্রি না হওয়ায় এ সংকট দেখা দিয়েছে। আজকে ধানের বাজার 550 টাকা,
আরো ধানের দাম কমবে, আরো বলতেছে যে না ধানের দাম আরো কমবে, যার জন্য আমরা কোনো ধান রাই করতে সাহস করি না। আর ধান বেচতে পারতেছি না, টাকা পয়সাও দিতে পারতেছি না। মিলে কোনো চাহিদা নাই, মিলে যোগাযোগ করি, তারা বলতেছে আমরা চাউল বিক্রি করতে পারতেছি না, আমি ধান নিয়ে কি করব। মোকামে ধানের চাহিদা না থাকার কথা স্বীকার করলেন বাজার অনুসন্ধানের দায়িত্বে থাকা এই কর্মকর্তাও। কৃষকের যে উৎপাদন খরচাটা হয় সেই অনুপাতে বর্তমান যে বাজার রেটটা আছে তাতে দেখা যায় তাদের সেটা পাচ্ছে না, তারা তার চেয়ে একটু কম পাচ্ছে। এবার বরগুনা থেকে 2070 মেট্রিক টন আমন ধান কেনার কথা সরকারের। তবে ধানের দর বাড়াতে এই লক্ষ্যমাত্রা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। রাইস মিলের সংখ্যা বাড়াইতে পারলে কোনোভাবে একটা অটো রাইস মিল থাকলেও কৃষকরা ন্যায্য মূল্য পাইতেন। আমার তো মেকানিজম আছে ধান কেনার, আর এই বিষয়ে করণীয় প্রসঙ্গে আমি মন্ত্রণালয়কে অবহিত করব। কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে এবছর বরগুনায় 1,04,97 হেক্টর জমিতে আমন ধান হয়েছে 3,14,303 মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিচার কাজে বাধা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্ত করতে মাঠে নেমেছে প্রতিনিধি সভার একটি কমিটি। প্রেসিডেন্টের সহযোগীদের বিরুদ্ধেও একই অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিচার বিভাগ বিষয়ক ওই কমিটির চেয়ারম্যান জেরাল্ড ন্যাডলার। এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের মুখে দাঁড় করানো হবে কিনা তা এই তদন্তের ওপরই নির্ভর করছে। এদিকে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তের প্রতিবেদন শিগগিরই অ্যাটর্নি জেনারেলের কাছে হস্তান্তর করতে যাচ্ছেন বিশেষ তদন্ত কর্মকর্তা রবার্ট মুয়েলার। গত শনিবারও কঠোর ভাষায় তার সমালোচনা করেন ট্রাম্প। এবার জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রের অনুরোধে আটকের ঘটনায় কানাডার বিরুদ্ধে মামলা ঠুকতে যাচ্ছেন চীনা টেক জায়ান্ট হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝো। প্রতারণা ও ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে গত ডিসেম্বরে ভ্যানকুভার বিমানবন্দর থেকে তাকে আটক করে কানাডার পুলিশ। এরই মধ্যে কানাডিয়ান সরকার, বর্ডার এজেন্সি ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মেং। ওই আটকের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতিক্রিয়া জানায় চীন। এবার পার্টেক্স খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের আলাদা ম্যাচে চেলসি জয় পেলেও ড্র করে শিরোপা স্বপ্নে হোঁচট খেল লিভারপুল। এভারটনের সাথে গোলশূন্য ড্র করেছে তারা। এভারটনের মাঠে মার্সিসাইড ডার্বিতে বলের দখল আর আক্রমণে বেশ এগিয়ে ছিল লিভারপুলই, কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় সফলতা পায়নি দলটি। মোহাম্মদ সালাহ দুটি নিশ্চিত গোল মিস করলে কপাল পড়ে লিভারপুলের। শেষ পর্যন্ত ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার 29 ম্যাচ শেষে 70 পয়েন্ট নিয়ে ম্যান সিটির চেয়ে 1 পয়েন্ট পেছনেই থাকতে হলো অলরেডদের। অন্য ম্যাচে ফুলহ্যামকে 2-1 গোলে হারায় চেলসি। ফুলহ্যামের মাঠে ম্যাচের 20 মিনিটেই আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েনের গোলে এগিয়ে যায় চেলসি। 28 মিনিটে চাম্বার্স সমতায় ফেরালেও বিরতির আগেই জর্জিনহো গোল করে জয় নিশ্চিত করেন ব্লুদের। আলভারো মোরাতার জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপার আশা কাগজে কলমে বাঁচিয়ে রাখল অ্যাটলেটিকো মাদ্রিদ। সোসিয়েদাদের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের দখল আর আক্রমণে বেশ পিছিয়ে পড়ে অ্যাটলেটিকো, তবে গোলরক্ষক জ্যান ওব্লাকের কল্যাণে বেঁচে যায় তারা। বরং ম্যাচের 30 আর 33 মিনিটে পরপর 2 গোল করে রোজি ব্লাঙ্কোদের জয়ের পথে নিয়ে যান স্প্যানিশ তারকা আলভারো মোরাতা। 62 মিনিটে কোকের লাল কার্ড ম্যাচে কিছুটা উত্তেজনা ছড়ায়, কিন্তু শেষ সুযোগও নিতে পারেনি স্বাগতিকরা। তাতে 2 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনের দল। এই জয়ে 26 ম্যাচে 53 পয়েন্ট নিয়ে বার্সেলোনার চেয়ে 7 পয়েন্ট পেছনে অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথমবারের মতো আয়োজিত ডিপিএল টি20 ক্রিকেটের ফাইনালে আজ লড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম দোলেশ্বর। এবারের বিপিএল আর গেল আসরের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেও জিততে না পারার দুঃখ এবার ঘোচাতে চান শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে টি20 ফরম্যাট বলেই সামর্থ্যের বিবেচনায় নয়, ম্যাচে যারা শতভাগ দিতে পারবে শিরোপা তাদেরই হবে বলে মনে করেন তিনি। অন্যদিকে ব্যাটে বলে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বলা যায় প্রাইম দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজাকে। 8 উইকেট নিয়ে বোলারদের তালিকায়ও সবার উপরে তিনি। ব্যাট হাতে জিতিয়েছেন 2 ম্যাচ। তারপরও প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করেই তিনি জানান, ফাইনালের পারফরমেন্সই গড়ে দেবে পার্থক্য, তাই সেখানে দিতে চান সামর্থ্যের সবটুকু। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার।
ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি, পরামর্শ দিতে ঢাকায় ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। প্রশ্নবিদ্ধ উপজেলা নির্বাচন দেখতে চায় না কমিশন, কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি। এবং সিরাজগঞ্জে গড়ে উঠছে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল, আগামী বছরের মাঝামাঝিতে প্লট বরাদ্দ। এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।